স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। নিবন্ধনের জন্য আবেদন করা 22টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য যাচাই বাছাই শুরু হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 5 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেন রোজার আগে ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন। একদিন পর ঘোষিত সময়ে সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করতে ইসিতে চিঠি পাঠায় প্রধান উপদেষ্টার কার্যালয়। কিন্তু তারপরেও ভোট নিয়ে এক ধরনের সংশয় সন্দেহ ছিল জনমনে। এমনকি ভোটের পরিবেশ আর নানা শর্তের কথা বলায় কোনো রাজনৈতিক দলের বক্তব্যেও প্রকাশ পেয়েছে অনিশ্চয়তা। তবে ইসি বলছে ভোট নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। সুদীজনের সঙ্গে সংলাপ, আপনাদের সাথে সংলাপ ইত্যাদি যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে। জানান নিবন্ধনের জন্য 143টি রাজনৈতিক দল আবেদন করেছিল। তার মধ্যে 121টি আবেদন নাকচ করেছে ইসি। এনসিপি সহ বাকি 22টি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে মাঠ পর্যায়ের যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে বলেও জানান তিনি। 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এর সাথে আরো কিছু টুকটাক জিনিস আছে যে বিষয়গুলো না আমরা নিয়মিতভাবে পর্যালোচনা বা আলোচনা করছি। ইসি সচিব জানান সুষ্ঠু ভোট অনুষ্ঠানে মতামত জানতে খুব শীঘ্রই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও 2-1 দিন সময় লাগবে বলেও জানান তিনি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা এখন জোট গঠন নিয়ে। ভোটের অঙ্ক মেলাতে তারা ছুটছেন শরিকদের মন জয় করতে। যুগপৎ আন্দোলনে থাকাদের নিয়ে জোটবদ্ধভাবে ভোট করতে চায় বিএনপি। তবে সেই প্ল্যাটফর্মে থাকছে না জামায়াত। লড়তে চায় ইসলামপন্থী কয়েকটি দলকে সঙ্গে নিয়ে। আর অন্যদিকে জোট নিয়ে আরও অপেক্ষা করতে চায় নতুন রাজনৈতিক দল এনসিপি। সাইফুল ইসলামের বিশেষ রিপোর্ট। ভোট এলেই বাড়তে থাকে জোটের রাজনীতি। দলের প্রতিটি পরিকল্পনা পদক্ষেপে থাকে নানা সমীকরণ। জয় পরাজয়ের হিসাব নিকেশের পাশাপাশি থাকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলার অঙ্গীকার। আসছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারও চলছে নানামুখী জোট গঠনের তোড়জোড়। রাজপথের বৃহৎ দল বিএনপি ইতিমধ্যে জামায়াতকে ছাড়াই যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়ে নির্বাচনে জোট করার ঘোষণা দিয়েছে। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তবে তফসিল ঘোষণার পরই নির্বাচনে জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তফসিল ঘোষণা হওয়ার পরে যদি আমরা মনে করি যে ভোটটাকে সুন্দর করতে হবে, আমাদের মোর্চা করা প্রয়োজন আছে, তখন দেখা যাবে। এখন এটাকে প্রেডিক্ট করাটা কঠিন। জোট গঠনের প্রক্রিয়ায় জামায়াত ইসলামীও পিছিয়ে নেই। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দল নিয়ে জোট গঠন করতে পারে জামায়াত। যেহেতু নির্বাচন এখন মোটামুটি সুস্পষ্ট হয়ে গেছে, প্রাথমিক পর্যায়ে যতটুকু আলোচনা হয়েছে, আমার ধারণা যে নির্বাচনের আগে এই সব দলের সাথে আমাদের একটি আন্ডারস্ট্যান্ডিং হবে। সেটা কিভাবে হবে এটা এখনই কনফার্ম হয় নাই, যে এটা জোট হবে না এটার কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি পাবে, অথবা হতে পারে যেটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে হবে যে আমরা একটা আসনে হয়তো একটি দলের এখানে নমিনি থাকবেন, আমরা সবাই তাকে সাপোর্ট করব। এখনো নিবন্ধন না পেলেও নানা কারণে আলোচিত সমালোচিত রাজনীতির দল এনসিপি আগামী নির্বাচনে জোট গঠন করতে পারে। তবে কোন দলের সঙ্গে জোট গঠন করা হবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এনসিপি। আমরা কারোর সাথে জোট করলে সেটা অবশ্যই এনসিপির নেতৃত্বে হবে, কিন্তু সেই জোটের বিষয়টি কিন্তু এখনই বলা যাচ্ছে না, যেহেতু সামনে আরো সময় আছে। যদি জোটের প্রয়োজনীয়তা তৈরি হয়, সেক্ষেত্রে বাস্তব পরিস্থিতি, দেশের প্রয়োজন, জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে মতাদর্শগত বিষয়গুলোর বিশ্লেষণ করেই আমরা তখন হয়তো জোট গঠনের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, সেদিকে আমরা তখন অগ্রসর হতে পারি। নির্বাচনে জোট নিয়ে নিজেদের মধ্যে ভিন্ন অবস্থান থাকলেও যে কোনো মূল্যে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখতে চায় বিএনপি, এনসিপি ও জামায়াত ইসলামী।
সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জে ফিরল 52,000 ঘনফুট লুটের পাথর। প্রশাসন বলছে এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে সাদা পাথর চুরির ঘটনায় এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। মেহেদী হাসান সুমনের তোলা ছবিতে রিশাদ হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেখে মনে হতে পারে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া কোনো এক জায়গা, অথচ এটি দেশের অন্যতম পর্যটন স্পট ভোলাগঞ্জ সাদা পাথর। সম্প্রতি যেখানে পাথরের দেখা মিলেছে নামমাত্র, অথচ জীববৈচিত্র্য রক্ষা ও আকস্মিকভাবে উজান থেকে নেমে আসা ঢল প্রতিরোধী এই সাদা পাথর ছিল প্রকৃতির অনন্য এক দান, যার প্রায় সবটাই লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন ঘটনার পর টনক নড়ে সিলেট জেলা প্রশাসনের। শুরু হয় যৌথ অভিযান। জেলা প্রশাসনের তথ্য মতে অভিযানে শতাধিক ট্রাকে উদ্ধার করা হয় 52,000 ঘনফুট পাথর। বাংলাদেশ সেনাবাহিনী আছে, বাংলাদেশ পুলিশ আছে, র্যাবও থাকেন, বিজিবি যারা আছেন তারা আমরা একসাথে আমরা কাজ করতেছি। রাত থেকে শুরু হয়েছে, এটা বলা হচ্ছে যে এটা চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত প্রশাসন মনে করবে যে এটা চলা দরকার, ততক্ষণ পর্যন্ত চেকপোস্ট থাকবে। চুরি যাওয়া এইসব পাথরের একাংশের দেখা মেলে ভোলাগঞ্জ থেকে 25 কিলোমিটার দূরে ধোপাগুল নামক স্থানে স্টোন ক্রাশার মিলে। এই পাথর ঢাকা, ফেনী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা চলছিল বলে জানা যায়। পাথরগুলা বুলাগঞ্জ থেকে আনছি, এলজি পাথর, আর বুলাগঞ্জ অন্য অবৈধ পাথর। এর লাগে আর এটা দিয়েছে না, এটা মালিক কাছ থেকে ফেনী আমরা ট্রান্সপোর্টেতে টিপ নেই, যে ঠিকানা দিয়েছে ওই ঠিকানায় আমরা পৌঁছাই দিই। যৌথ অভিযানে উদ্ধার হওয়া পাথরগুলো পুনরায় ফেলা হয় ধলাই নদীতে। পাথর উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিলেটের জেলা প্রশাসক। এই যে কার্যক্রমটা আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা বিগত সময় থেকে এটা করে আসছি, এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা করে আসছি। বিগত সময়ে আমরা চেকপোস্ট স্থাপন সহ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করেছিলাম, এগুলো ফলপ্রসূ নিয়ে হয়েছে এবং আমরা আশা করি যে আমাদের এখনো যে উদ্যোগ সেটাও ফলপ্রসূ হবে। এছাড়া এই ঘটনায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। ভোলাগঞ্জের প্রবেশ মুখে লেখা ছিল পাহাড়, নদী, পাথরের রাজ্যে স্বাগতম। সেই ভোলাগঞ্জেই নেই সেই সাদা পাথর। যদিও কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনা করছে, তবে প্রশ্ন হলো ঠিক কতটা উদ্ধার হবে ভোলাগঞ্জের কাঙ্ক্ষিত সাদা পাথর। রিশাদ হাসান, নিউজ 24, সিলেট। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা চাইলেন হাইকোর্ট, আর একই সঙ্গে সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেরানোর নির্দেশও দেন আদালত। দর্শক, শুনানি শেষে এসব কথাই জানান রিটকারী আইনজীবী। 15 দিনের বিরুদ্ধে একটা রিপোর্ট দিবেন এবং এই ইনকোয়ারি রিপোর্টের ভিত্তিতে যারা যারা জড়িত, আমরা বলেছি সেখানে যারা জড়িত আছেন রেসপন্সিবল অথরিটি অ্যান্ড পারসন, যদি গভর্নমেন্টের কোনো সংস্থার কোনো ব্যর্থতা থেকে থাকে তারা জড়িত থাকেন, এবং যদি কোনো ব্যক্তি জড়িত থাকেন তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য, এবং সেখানে গভর্নমেন্টের কি পরিমাণ ফিনান্সিয়াল এবং পরিবেশগত ক্ষতি হয়েছে সেটার একটা রিপোর্ট দেওয়ার জন্য। এবার ডাকসু নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র। বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরাও মাঠে সরব, আর 3 দিনে মনোনয়নপত্র কিনেছেন 42 জন। এদিকে নানান সমালোচনা থাকলেও হল কমিটি বহাল রাখার কথা জানাচ্ছে ছাত্রদল, আর ছাত্র শিবির বলছে ডাকসু নির্বাচনে সব ধর্মের শিক্ষার্থী তাদের প্রার্থী হবেন। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ। এবার স্বতন্ত্র হিসেবেই বেশি শিক্ষার্থী ভোটে দাঁড়াতে চান। তুলে ধরছেন শিক্ষার্থীদের অধিকার আদায় ও সার্বিক উন্নয়নের পরিকল্পনা। ছাত্র সংগঠনগুলো মাঠে সরব। আমার কমিটমেন্ট হচ্ছে খুবই সিম্পল, আমি হচ্ছে শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই। ইমার্জেন্সি মেডিসিনের যে প্রয়োজনীয়তা সেই বিষয়টা হচ্ছে আমি দেখতে চাই। আমার গোল হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের আমি সবাইকে নিয়ে এগোতে চাই। এইবার নির্বাচিত ডাকসু শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে কাজ করবে। আবাসন, খাদ্য, পরিবহন, চিকিৎসা, লাইব্রেরি বা ক্লাসরুম, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। গবেষণা খাত, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই। বৃহস্পতিবার ঢাবি উপাচার্যের সঙ্গে দেখা করেন ছাত্রদল নেতারা। দাবি জানান ভোটের মাঠে সমান সুযোগ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার। আমাদের দীর্ঘ আলোচনায় আমাদের সম্মানিত ভিসি স্যার সহ আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যার, কোষাধ্যক্ষ স্যার, তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে
তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। অবশ্যই এটা তো স্যাররাই বলেছে, হল কমিটি থাকবে এবং কার্যকলাপ চলবে, স্যাররা আমাদের জানিয়েছে। এদিকে ভোট কেন্দ্রের বিন্যাস নিয়েও প্রশ্ন কোনো সংগঠনের। আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের এটা খুবই স্পষ্ট যে টিসির মতো জায়গায় 14,141 ভোট কাজ করতে পারে না। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা দেখেছি শুরু থেকে সদিচ্ছা আছে ডাকসু নিয়ে, তো আশা করি যে তারা এই বিষয়টিকে আমলে নিয়ে এখানে তারা পদক্ষেপ নেবেন যথাযথ। এই পর্যন্ত মনোনয়নপত্র কিনেছেন 42 জন সম্ভাব্য প্রার্থী, জমা পড়েছে 7টি। সর্বমোট আমরা 42 জনকে মনোনয়নপত্র বিতরণ করতে পেরেছি। এর মাঝে বিপি পদে 10 জন, জিএস পদে 1 জন, জিএস পদে 2 জন, সম্পাদক পদে 18 জন, সদস্য পদে 11 জন মনোনয়নপত্র ডাকসু ইলেকশন করার জন্য সংগ্রহ করেছে। এই পর্যন্ত জমা পড়েছে 7টি ফর্ম। ডাকসু নির্বাচনের ডামাডোল ঢাবির বাইরেও জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্র শিবির সভাপতি জানান তাদের প্রতিনিধিত্ব করবেন নারী সহ সব ধর্মের শিক্ষার্থী। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে কেউ যদি ছাত্র শিবিরের সাথে জোটগতভাবে প্যানেলে আসতে চায় আমরা সবাইকে ইনভাইট করছি। আমরা যাচাই বাছাই করে আলাপ আলোচনা করে সেটা ফাইনাল করব। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 9 সেপ্টেম্বর। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। আর যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংখ্যা দেখি না, যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, তারা জাতীয় রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বরের অধিকার ছিল তারা যাতে ভোটের অধিকারটা ফিরে পায়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে 2টি বাড়ি সহ 60 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 57 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আর এদিকে 100 কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ভারত পালিয়ে যান। এরপরই তিনি ও তার পরিবারের সদস্যদের অনিয়ম খুঁজতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় ফেঁসে যান। একই সাথে তার বিরুদ্ধে বিদেশে $300 মিলিয়ন পাচার, সিআরআই এর নামে অর্থ লুটপাটের অভিযোগ সহ একাধিক দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এবার জয়ের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন অবৈধভাবে 60 কোটি টাকা অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 60 কোটি 14 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে যুক্তরাষ্ট্রে 54 কোটি টাকা মূল্যের 2টি বাড়ির সন্ধান পেয়েছে সংস্থাটি। দুদক বলছে বাংলাদেশি নাগরিক হলেও আয়কর নথিতে সেই সম্পদ না দেখিয়ে বিদেশে পাচার করেছেন জয়। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই 2টি বাড়ি মূল্য হচ্ছে 54 কোটি 4 লক্ষ 32,258 টাকা। এদিকে 2019 সালে ভুয়া টিকিট বুকিং এবং সেই বুকিং বাতিল করে 4টি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পুলিশের জন্য শেখ হাসিনা কিভাবে এত মারণাস্ত্র কিনেছিলেন তার তদন্ত হবে, এমনটি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে সরকার প্রধানের মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।
তিনি জানান, এই সফর দুই দেশের সম্পর্ক আরো মজবুত করেছে। স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার। আপনারা আরেকটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল, সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির। সঙ্গেই থাকুন। স্বাগত আর একবার। দেখছি নিউজ 24 সংবাদ। বৃষ্টি আর উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বিপদ সীমার উপরে। এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গত 3 দিন ধরে ফুঁসছে পদ্মা। কুষ্টিয়াতেও বাড়ছে পদ্মার পানি। সব জেলাতেই প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দী হাজারো পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে বৃহস্পতিবার সকাল 9টায় তিস্তার পানি ছিল বিপদসীমার 15 সেন্টিমিটার উপরে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদরে পানিবন্দী 10,000 পরিবার। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। তাকে খাওয়ার জন্য নিয়ে যাই, এই পানির জন্য রান্না করা যায় না, ওই শুকনো থেকে রান্না করে নিয়ে আসি, খাওয়া লাগে। 3 দিন থেকে পানি, 3 দিন থেকে বাড়িতে পানি হচ্ছে, তুলে সব ভিজে গেছে, ভাত পাক করতে পারতেছি না। কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছেই। বৃহস্পতিবার সকালে দুধকুমার নদীর পানি ছিল বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে। রাজশাহীতে গত 3 দিন ধরে পদ্মার পানি বাড়ছে, 24 ঘন্টায় বেড়েছে 6 সেন্টিমিটার। দুটি জেলাতেই প্লাবিত চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। পানি বেড়ে গেছে, সাপের ভয়, থাকতে পারছি না, তার লেগে এখানে এসেছি। কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মাপাড়ের 2 ইউনিয়নে পানিবন্দী 40,000 মানুষ। প্লাবিত চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। বন্ধ বেশ কটি প্রাথমিক বিদ্যালয়। তলিয়েছে আমন ধান ও সবজির ক্ষেত। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জের 5 ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। ডুবেছে সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি এবং শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়ি। কোনো কিছু আমরাকে দেয় না এখন ইয়াতে বান বন্যা আছে, তো আমরা পাই না কিছু, এবারও আসেনি কিছু। মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের কোনো কাজকর্ম নেই, কাজেই মানুষ কঠিন দুরবস্থার মধ্যে এই বর্তমানে অবস্থান করছে। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পানিবাহিত নানান রোগবালাই ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। রুচি সস অ্যান্ড কেচাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ। দেশের অন্যতম প্রধান খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ব্র্যান্ডটির সাথে সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং সহ অন্যরা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে।